নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সোমাশ্রী। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে ভিডিওর টপিক কি? মাইটোসিস কোষ বিভাজন। তোমরা যারা ক্লাস 11-এ পড়ো তাদের 8 নম্বর চ্যাপ্টারে এই মাইটোসিস কোষ বিভাজনটা রয়েছে। আজকে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি আশা করব তোমরা অনেকটাই উপকৃত হবে। চলো শুরু করা যাক। তাহলে মাইটোসিস কোষ বিভাজন বলতে গেলে প্রথমে আমি এই মাইটোসিস কোষ বিভাজনটাকে যখন পড়াবো তোমাদেরকে, তখন আমি কিছু পয়েন্টের উপর ভিত্তি করে পড়াবো। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা প্রথমে যে পয়েন্টের উপর ভিত্তি করে আমি বলবো সেটা হচ্ছে কেন পড়ব, মাইটোসিস বিভাজন আমি কেন পড়বো। দেখো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি। ধরো তোমার কোথাও হাতে কেটে গেছে, এই জায়গাটা তোমার হাতে কেটে গেছে, রক্ত পড়ছে এবং এখানে একটা ক্ষতস্থানের সৃষ্টি হয়েছে। কিন্তু কিছুদিন পর দেখবে এই ক্ষতস্থান আস্তে আস্তে পূরণ হচ্ছে। কার দ্বারা? এই কোষগুলোই আবার এই ক্ষতস্থানকে পূরণ করছে। তুমি দেখবে যদি এখানে আমাদের কি কোষ আছে, এখানে আমাদের একটা স্কিন সেল বা ত্বকের কোষ আছে। এই ত্বকের কোষগুলোই কিন্তু এই ক্ষতস্থানকে পূরণ করছে। কখনো এই ত্বকের কোষগুলো ছাড়া অন্য কোনো কোষ এসে কিন্তু এখানে ক্ষতস্থান পূরণ করছে না। তাহলে এই ক্ষতস্থান পূরণ করছে যে কোষগুলো, তারা নিশ্চয়ই বিভাজিত হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই বিভাজিত হচ্ছে কার দ্বারা? এই মাইটোসিস কোষ বিভাজনটা যদি না হতো তাহলে কোনো দিনই এই ত্বকের কোষগুলো বিভাজিত হয়ে এখানকার ক্ষতকে পূরণ করতে পারতো না। এই মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে বলে এই ত্বকের কোষগুলো কি হচ্ছে? বিভাজিত হয়ে এখানকার ক্ষত পূরণ করছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই উদাহরণটার মাধ্যমে যে মাইটোসিস কোষ বিভাজন পড়াটা আমাদের কতটা জরুরি। কারণ আমরা যেহেতু জীববিদ্যার ছাত্রছাত্রী, তাহলে আমাদের মাইটোসিস কোষ বিভাজন যদি আমরা না পড়ি তাহলে একটা জীবের বৃদ্ধি সম্পর্কে আমাদের কোনো ধারণাই আমরা পাবো না। তাহলে চলো এর পরের পয়েন্ট আমরা দেখে নিই। মাইটোসিস কোষ বিভাজন পড়তে গেলে তার বৈশিষ্ট্য কী আমাদের জানতে হবে, তার ক্যারেক্টার কী, তার সেগুলো আমাদের জানতে হবে। তার আগে বলি, মাইটোসিস কোষ বিভাজনটা 1882 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ফ্লেমিং প্রথম তিনি এটাকে পর্যবেক্ষণ করেন। এরপরে আসি মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কী বা ক্যারেক্টারিস্টিক কী। মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে। মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে। তোমরা সবাই লেখো কিন্তু খাতায়, ঠিক আছে? মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে। এবং সেকেন্ড বৈশিষ্ট্য কি? মাইটোসিস কোষ বিভাজনে যে দুটো অপত্য কোষ তৈরি হয়েছে তাদের ক্রোমোজোম সংখ্যা যা হবে, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যাও সেম হবে। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 2n হয়, যদি মাতৃকোষ ডিপ্লয়েড হয়, তাহলে অপত্য কোষগুলো ডিপ্লয়েড হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট কি? মাতৃকোষ যেরকম আকৃতির হবে এবং যে গুণের হবে, অপত্য কোষগুলোও সেরকম গুণের হবে। তাহলে যদি আমরা এই মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা বলতে চাই, তাহলে কি বলতে হবে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন এবং সম ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ তৈরি করে, সেই কোষ বিভাজনকে আমরা কি বলবো? মাইটোসিস কোষ বিভাজন। হয়ে গেল। মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? দেহ কোষে হয়। ঠিক আছে, এটাও একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, আর মাইটোসিস কোষ বিভাজনকে আমরা সমবিভাজনও বলে থাকি। কেন বলে থাকি? এর থেকে তোমরা বুঝতে পারছো যে মাইটোসিস কোষ বিভাজনে অপত্য যে দুটো কোষ তৈরি হলো, সেটা মাতৃকোষের কি হচ্ছে? সদৃশ হচ্ছে এবং সমগুণ সম্পন্ন হচ্ছে এবং সম ক্রোমোজোম বিশিষ্ট হচ্ছে। তার জন্য একে আমরা কি বলবো? সদৃশ বিভাজন। ঠিক আছে, এরপরে আমরা আসছি কোথায় হয় মাইটোসিস কোষ বিভাজন। আবারও বলি, এটা কোথায় হয়? দেহকোষে হয়, জীবের দেহকোষে হয়। মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদের ক্ষেত্রে কোথায় দেখতে পাওয়া যায়? দেখো, ভাজক কলা অঞ্চলে। ধরো উদ্ভিদের যদি মূলে অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, যেগুলোতে কি হয়? বৃদ্ধি হয়, সেই সব অঞ্চলে এই মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। আমাদের জাইগোটে, ঠিক আছে, আমাদের ত্বকের কোষে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে বলেই তো আমরা একটা জাইগোট বিভাজিত হয়েই তো আমরা এত বড় হয়েছি। তাহলে কি সেখানে মাইটোসিস কোষ বিভাজন হয়েছে? ত্বকের কোষ, আমি এক্ষুনি যে ক্ষত উদাহরণটা দিলাম, তাহলে এখানে কোথাও কেটে গেলে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে বলেই তো এই ক্ষতটা পূরণ হচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কীভাবে হয় সেটা আমরা দেখব। মাইটোসিস কোষ বিভাজন দুটো পর্যায়ে হয়ে থাকে। মাইটোসিস কোষ বিভাজন হতে গেলে
একটা কোষকে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হতে হবে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হতে হবে। মাইটোসিস কোষ বিভাজনে যে নিউক্লিয়াসের বিভাজন হয় তাকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন কথার অর্থ কি? নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে বিভাজন, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলবো ক্যারিওকাইনেসিস, আর সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলবো সাইটোকাইনেসিস। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের প্রথমে ক্যারিওকাইনেসিসটা আমরা দেখব। ক্যারিওকাইনেসিস যে পর্যায়টা সেটা আবার 4টা পর্যায় হয়ে থাকে। কী কী? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টা পর্যায় নিয়ে ক্যারিওকাইনেসিসটা হয়ে থাকে, ঠিক আছে, বা নিউক্লিয়াসের বিভাজন হয়ে থাকে। তাহলে প্রোফেজে যাওয়ার আগে আমরা দেখব, আমরা এখানে আরেকটা কথা বলে দিই, আমরা এখানে প্রাণী কোষের ক্যারিওকাইনেসিসটা দেখছি। প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ক্যারিওকাইনেসিস পদ্ধতি প্রায় একই, কিন্তু বেমতন্তু গঠনের তারতম্যের জন্য এদের মধ্যে কিছুটা তারতম্য বা পার্থক্য দেখা যায়। প্রাণীদের ক্ষেত্রে বেমতন্তুটা গঠন করে কে? অ্যাস্ট্রাল রশ্মি, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, তার ক্ষেত্রে তাহলে অ্যাস্ট্রাল রশ্মি বেমতন্তু গঠন করে না, তাদের ক্ষেত্রে কে করে? মাইক্রোটিবিউলস করে। এটা মনে রাখবে, লিখে রাখো, মাইক্রোটিবিউলস উদ্ভিদের ক্ষেত্রে কি তৈরি করে? বেমতন্তু তৈরি করে। চলো আমরা প্রাণীদের ক্ষেত্রে এইখানে দেখি, ঠিক আছে। প্রোফেজে যাওয়ার আগে একটা কোষ কি হয়? তার নিউক্লিয়াসটা স্থির অবস্থায় থাকে এবং তার মধ্যে ডিএনএ আরএনএ প্রোটিন তৈরি হয়। তখন সে কি? প্রস্তুতি দশায় থাকে, তাকে আমরা বলবো ইন্টারফেজ দশা, ঠিক আছে। এই দশার সম্পর্কে যখন আমরা সেল সাইকেল বলবো তখন আরও ভালোভাবে আমরা আলোচনা করব, ঠিক আছে। এই প্রস্তুতি দশার পর আসে প্রোফেজ। এটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের প্রথম দশা। এই প্রোফেজ দশা হচ্ছে অনেকটা দীর্ঘস্থায়ী এবং সবচেয়ে প্রথম দশা, ঠিক আছে। এই দশায় কি হয় দেখি, ক্রোমাটিন সূত্রগুলো তাদের মধ্যে জল বিয়োজন করে, মানে তাদের ভেতর থেকে জল বের করে কীরকম হয়? অনেক মোটা হয় এবং অনেক গাঢ় হয় এবং অনেক ঘন হয়ে তারা কি তৈরি করে? একটা ক্রোমোজোম তৈরি করে, এবং এই ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটো ক্রোমাটিড তৈরি করে। কিন্তু তারা কার সঙ্গে যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার দ্বারা তারা যুক্ত থাকে। এগুলো সেন্ট্রোমিয়ার দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং দুটো ক্রোমাটিড তারা একে অপরের সঙ্গে অনেক নিবিড়ভাবে আবিষ্ট থাকে। এইভাবে যে আবিষ্ট থাকে, এবারে একটা কুণ্ডলী তৈরি করলে একে কি বলবো? প্লেকটোনোমিক কুণ্ডলী। লিখে রাখো সবাই, এটা খুব ইম্পর্টেন্ট, প্লেকটোনোমিক কুণ্ডলী। এবারে এই যে দৃঢ়ভাবে এরা আবিষ্ট করে থাকলো, এই যে পদ্ধতিতে এরা আবিষ্ট করে থাকে তাকে আমরা কি বলবো? স্পাইরালাইজেশন। সবাই এগুলো খুব শর্ট কোশ্চেন আছে, সবাই লিখে রাখো, স্পাইরালাইজেশন প্লেকটোনোমিক কুণ্ডলী। তাহলে বুঝতে পারলে এটা কি? যে পদ্ধতিতে এরা এরকম কুণ্ডলী করে থাকে তাকে বলবো স্পাইরালাইজেশন, এবং যে কুণ্ডলীটা করে তাকে আমরা কি বলবো? প্লেকটোনোমিক কুণ্ডলী, ঠিক আছে। এরপরে আমরা দেখব এই প্রোফেজ দশায় দেখব এর নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিওলাস থাকে সেটা অবলুপ্ত হতে থাকবে, এবং এই প্রোফেজের শেষের দিকে দেখব নিউক্লিয় যে পর্দা আছে তার আস্তে আস্তে অবলুপ্তি হতে থাকবে। এরপরে এই প্রোফেজের শেষের দিকে দেখব যে সেন্ট্রিওল যে ছিল, সেন্ট্রিওলগুলো দুভাগে বিভক্ত হয়ে গিয়ে আবার দুটো করে সেন্ট্রিওল তৈরি করে দুটো নতুন সেন্ট্রোজোম তৈরি করলো। এবং এরপরে আসবো আমরা মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় আমরা দেখব যে এর চেয়ে একটু তাড়াতাড়ি হয়, মানে এই দশাটা দীর্ঘস্থায়ী, প্রোফেজটা সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী, কিন্তু মেটাফেজ দশা এর চেয়ে আরেকটু কম সময় লাগে। এই দশায় দেখব যে অপত্য দুটো যে সেন্ট্রিওল দুই দিকে গেছে এরা কি তৈরি করছে? অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করছে, এবং এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো দুই দিকে বিস্তৃত হয়ে কি তৈরি করছে? বেমতন্তু তৈরি করছে। এই বেমতন্তুগুলো আবার বিভিন্ন রকম হতে পারে। আমরা এই মেটাফেজ দশায় দুই রকমের বেমতন্তু দেখতে পাই। কী কী? একটা হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু, আর একটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। লিখে রাখো, অবিচ্ছিন্ন তন্তু আর ক্রোমোজোমাল তন্তু। অবিচ্ছিন্ন তন্তু কীগুলো? দেখো, যে তন্তুগুলো এই মেরু থেকে এই মেরু অবধি বিস্তৃত, কিন্তু তারা সেন্ট্রোমিয়ারের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই, তাদেরকে বলবো অবিচ্ছিন্ন তন্তু। কিন্তু যেই তন্তুগুলো এই মেরু থেকে উত্তর থেকে দক্ষিণ মেরু অবধি বিস্তৃত, কিন্তু তারা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে, তাদের কি বলবো? ক্রোমোজোমাল তন্তু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো। তাহলে এই মেটাফেজ দশায় আমরা দেখব ক্রোমোজোমগুলো বেমের বিষুব অঞ্চল বরাবর তারা কি হচ্ছে? সাজানো অবস্থায় আছে, এবং তারা কি তৈরি করছে? একটা মেটাফেজ প্লেট তৈরি করছে। মেটাফেজ দশায় যদি আমরা যদি একে চিহ্নিত করতে চাই তাহলে এই মেটাফেজ প্লেট দেখে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি, ঠিক আছে। তাহলে বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলো প্লেটের মতো সাজানো অবস্থায় আছে বিষুব অঞ্চলে মাঝ বরাবর। এরপরে আমরা আসবো, আরেকটা কথা বলি, এই ফেজে দেখবো টোটালি নিউক্লিয় পর্দা একদম অবলুপ্ত হয়ে যাবে, নিউক্লিয় লাশও আর থাকবে না, অবলুপ্ত হয়ে যাবে। এরপরে আসবো অ্যানাফেজ ফেজ। অ্যানাফেজে কী দেখবো? অ্যানাফেজ দশায় দেখবো এই যে
ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অঞ্চলটা দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং ক্রোমাটিডগুলো তাদের নিজস্ব সেন্ট্রোমিয়ার নিয়ে দুটো অপত্য ক্রোমোজোম তারা নিজেরা তৈরি করে ফেলবে এবং এই যে ক্রোমোজোমাল তন্তুগুলোর সংকোচন প্রসারণের ফলে এবং এরা নিজেদের মধ্যে বিকর্ষণের ফলে ক্রোমাটিডগুলো নিজেদের মধ্যে বিকর্ষণের ফলে তারা কী হবে, তারা দুটো মেরুর দিকে আস্তে আস্তে যেতে থাকবে। এই যে যেতে থাকলো এই চলনকে আমরা কি বলবো, অ্যানাফেজীয় চলন। তাহলে অ্যানাফেজীয় চলন কি বললে তোমরা লিখতে পারবে যে এই চলনকে যেভাবে যে দুটো ক্রোমোজোম দুটো মেরুর দিকে আস্তে আস্তে চলতে থাকলো, হ্যাঁ, একে আমরা বলবো অ্যানাফেজীয় চলন। এই সময় দেখবো আর এক ধরনের তন্তুর আবির্ভাব হয়, সেটা হচ্ছে ইন্টারজোনাল তন্তু। এই দেখো এই দুটো ক্রোমাটিডের মাঝখানে দেখো ইন্টারজোনাল তন্তু রয়েছে, মাঝখানে যে ডট ডট দিয়েছে এগুলো হচ্ছে ইন্টারজোনাল তন্তু। এও যখন প্রসারণের ফলে, ঠিক আছে, তখনও তার ফলেও এই ক্রোমাটিডগুলো দুটো মেরুর দিকে যেতে থাকে। এই সময় আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এই সময় দেখব যে ক্রোমোজোমগুলো VLJI এইরকম আকৃতির হয়ে থাকে। ভি আকৃতির ক্রোমোজোমকে আমরা কি বলবো, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এল আকৃতির ক্রোমোজোমকে আমরা কি বলবো, সাবমেটাসেন্ট্রিক। যে আকৃতিরকে বলবো অ্যাক্রোসেন্ট্রিক, আর আই আকৃতির ক্রোমোজোমকে বলবো কি টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমগুলো এরকম দেখতে হয়। অ্যানাফেজ দশা শেষ হয়ে গেল, এরপরে আসবে টেলোফেজ দশা। টেলোফেজ দশা আমরা কি দেখব, প্রত্যেকটা ক্রোমোজোম তো তাদের নিজস্ব দুটো মেরুর দিকে যেতে থাকলো। এবারে দুটো মেরুর দিকে গিয়ে টেলোফেজ দশায় দেখব, এই দশায় দেখব ক্রোমোজোমগুলো তারা যে ইলেকট্রনমিক কুণ্ডলীর মাধ্যমে যে পাকটা যে ছিল সেই পাকগুলো আস্তে আস্তে খুলে গেল। খুলে তারা কি করলো, আরও বাইরে থেকে জল শোষণ করলো এবং তারা কি করলো, অনেক সরু হলো এবং দৈর্ঘ্যে বাড়লো এবং আস্তে আস্তে দেখবো যত টেলোফেজের শেষের দিকে যাব নিউক্লিয় পর্দারও যেটা অবলুপ্ত হয়েছিল সেটা আবার সৃষ্টি হবে আর নিউক্লিয় লাশও আবার তৈরি হবে। তখন দেখব টেলোফেজ যে শেষের দিকে দেখব যে দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। তাহলে এই দুটো কি তৈরি হলো, অপত্য নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবেই প্রাণী কোষে ক্যারিওকাইনেসিস হয়। সেমভাবেই উদ্ভিদ কোষে হয়, শুধু এর ক্ষেত্রে সেন্ট্রিওলগুলো অ্যাস্টারলোসি তৈরি করলো এবং অ্যাস্টারলোসিটাই বেমতন্তু তৈরি করলো, কিন্তু তার ক্ষেত্রে কী বলেছে, মাইক্রোটিবিউলগুলো বেমতন্তু গঠন করবে। এটাই হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ কোষে ক্যারিওকাইনেসিস। এবারে আমাদের তো কি হয়ে গেল, আমাদের নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল। এরপরে আমরা পড়বো কি সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, এইসবটা দেখো, এটা আমি করছি, প্রথমে লিখছি এটা প্রাণী কোষের সাইটোকাইনেসিস কীভাবে হয়। দেখো প্রাণী কোষের অলরেডি দেখছি দুটো নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, তো সেটা বিভাজিত হয়ে গেছে। এরপরে প্রাণী কোষের সাইটোকাইনেসিস কীরকম হয়, প্রাণী কোষে দেখবো এই সাইটোপ্লাজম এখানে দেখো ভাঁজের সৃষ্টি করেছে, এদিক দিয়েও একটা ভাঁজ হচ্ছে, এদিক দিয়ে একটা ভাঁজ হচ্ছে। এই ভাঁজটা পরপর একদম আরও গভীর হবে। ভাঁজটা পরপর গভীর হয়ে দেখো একটা ফারো মতো সৃষ্টি করেছে। ঠিক আছে, ক্লিভেজ সৃষ্টি করার মাধ্যমে দুটো কোষ থেকে একটা কোষ আরেকটা কোষ থেকে আলাদা হয়ে দুটো অপত্য কোষ তৈরি করেছে, দুটো অপত্য প্রাণী কোষ তৈরি করেছে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কীভাবে হবে, ক্লিভেজের মাধ্যমে এবং খাঁজ তৈরির মাধ্যমে হবে। এবারে উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো এটা একটা সেল, এখানে একটা নিউক্লিয়াস, এখানে একটা নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে। এখানে দেখব যে এখানে মাইক্রোফিলামেন্ট এখানে পরপর এখানে একসঙ্গে হবে এবং কি তৈরি করবে, ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করবে। মাইক্রোফিলামেন্ট মাঝখানে বরাবর এসে কি তৈরি করবে, ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করবে এবং এই ফ্র্যাগমোপ্লাস্ট অঞ্চলে গলগি ভেসিকল আরও জমা হতে থাকবে। ঠিক আছে, গলগি ভেসিকল জমা হলে কি তৈরি করবে, কোষপাত তৈরি করবে। এটা আরও গলগি ভেসিকেলগুলো জমা হয় কি তৈরি করলো, কোষপাত তৈরি করলো। ঠিক আছে, কোষপাত তৈরি করলো, এখানে মাঝখানে কোষপাত তৈরি করলো। এই কোষপাতের দুই দিকে আরও সেলুলোজ জমা হয় কি তৈরি করবে, একটা কোষপ্রাচীর তৈরি করবে। তাহলে নব কোষপ্রাচীর বা নতুন তৈরি কোষপ্রাচীর তৈরি করলো। যখন দুটো কোষের মাঝখানে কোষপ্রাচীর তৈরি হলো তাহলে কি দুটো উদ্ভিদ কোষ অপত্য উদ্ভিদ কোষ তৈরি হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে দেখব কোষপ্রাচীরের তৈরির মাধ্যমে দুটো অপত্য উদ্ভিদ কোষ তৈরি হলো, আর এর ক্ষেত্রে দেখব ক্লিভেজের মাধ্যমে দুটো অপত্য প্রাণী কোষ তৈরি হলো। তাহলে টোটাল ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস সম্পর্কে তোমরা ধারণা পেলে।